গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম, কারণ আজকে আমি যাচ্ছি স্টকটন বলে একটা জায়গা, যেটা আমার বাড়ির থেকে 1 ঘন্টার রাস্তা। আর সেটাতে আছে বুদ্ধের একটা টেম্পল, একটা মনিস্ট্রি, যেটাতে 100টা নাকি বুদ্ধ মূর্তি আছে। সেটা শোনা মাত্রই বন্ধুরা সবাই মিলে প্ল্যান করে নিলাম, চলো আজকে বিকেলেই তাহলে গিয়ে দেখে আসি। ওই যে গাড়িটা বেরোচ্ছে দেখেছেন, সেই রাস্তা দিয়ে আমরা যাব। তো এদিকে কিছুটা গিয়েই এই যে টেম্পলটা, সামনে তো দেখলাম বিশাল পার্কিং, আর জায়গাটা অনেকটা বড়, তবে এখনও কিন্তু মন্দিরের কাজ অনেকটাই বাকি। একেবারে সোজা চলে এসেছি, বাইরে অনেকটা পার্কিং, ভিতরেও কিন্তু অনেকটাই পার্কিং। আমরা সব বন্ধুরা একসাথেই চলে এসেছি, তাই জন্য আর বেশি ওয়েট করতে হয়নি। এটা মন্দিরের ভিতরে ঢুকেই একটা বুদ্ধদেবের স্ট্যাচু, আর সামনে এরকম বসার জায়গাটায় আমার মনে হয় এখানে কোনো প্রবচন বাণী বা কোনো ফাংশন টাংশন হয়। বুদ্ধিস্ট মনিস্ট্রিগুলো যে তৈরি করা হয় সেটা কিন্তু 3টি শাখাতে ভাগ করা আছে। এই 3টি শাখাই হলো মেন, যেমন থেরাবেদা, সেকেন্ডটা হলো মহায়ানা, থার্ডটা হলো বজ্রায়ানা। আর এই মন্দিরের যে কনসেপশনটা সেটা হলো থেরাবেদা কনসেপশন। এখানে কি সুন্দর দুটো কালারফুল রিক্সাও দেখলাম। সামনে দুটো বুদ্ধ স্ট্যাচু আছে, যেটা খুবই সুন্দর আর অনেকটা বড় স্ট্যাচুগুলো। আর এটা তো নিশ্চয়ই জানেন যে বুদ্ধদেবের মাথায় চুল নেই। একবার নাকি খুব গরম পড়েছিল, তো বুদ্ধদেব উনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন গরমের মধ্যে যে ওনার গরম লাগছে উনি বুঝতে পারছেন না। তো তখন দুটো শামুক রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই শামুক দুটো ওনার মাথায় চড়ে ঠান্ডা দেওয়ার জন্য বসেছিলেন। তো একটা শামুককে দেখে বাকি শামুকগুলো চলে এসেছে। এভাবে পরপর 108টা শামুক উনার মাথায় একেবারে বসে ভালো মতন চেপে বসে রইল, যাতে উনার ঠান্ডা লাগে, গরম না লাগে। তো ওই থেকেই কিন্তু ওই কনসেপশনটা এসেছে যে উনার মাথায় এতটা চুল। কিন্তু সবাই জানেন যে বুদ্ধ ধর্মে যেটা আছে যে চুল টুল সব উনি ফেলে দিয়েছিলেন, ওনার মাথায় কোনো চুল ছিল না। সেই শামুকগুলোকেই মনে করে, স্মরণ করে, ওদের স্মরণেই ওনার স্ট্যাচুটাকে এইভাবে তৈরি করা হয়েছে। এখানে কিছু স্ট্যাচু দেখলাম যেখানে দেবতারা একেবারে আশীর্বাদরত দাঁড়িয়ে আছেন, আর ভিতরেই হলো মেন মন্দিরটা। তো আমরা এখানে এখন যাচ্ছি না, মানে বাকি মূর্তিগুলো দেখে আসি, তারপরে একেবারে শেষে আমরা এই মন্দিরটায় আসবো। চলুন এগিয়ে যাই সামনে। সামনেই দেখলাম একটা নাট মন্দির টাইপ করা আছে। তো সেখানে নাকি অ্যানুয়াল ফাংশন যখন হয়, সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রজাদের দুঃখে বিচলিত হয়ে সেই দুঃখের উৎস এবং তা থেকে মুক্তিলাভের সন্ধানে 28 বছর বয়সে কপিলাবস্তুর রাজপ্রাসাদকে হেলায় পরিত্যাগ করে তিনি চলে গেলেন মোক্ষ লাভের উদ্দেশ্যে। যাওয়ার সময় নদীর ধারে উনি ত্যাগ করলেন রাজ পোশাক, রাজ ঐশ্বর্য, সাথে ওনার লম্বা চুলটাকে উনি তখন কেটে ফেললেন। সহস্রাব্দ বছর আগে এক যুবরাজের গল্পগাথা যেন সত্যি নয়, এক রূপকথার গল্প বলে মনে হয়। 6 বছর কঠোর তপস্যা করে উনি একেবারে কঙ্কালসার হয়ে পড়লেন। তখন সুজাতা নামে একটি মেয়ে ওনাকে পরমান্ন খাইয়ে অনেকটা সুস্থ করে তুললেন। উনি আবার পুনরায় ধ্যানমগ্ন হয়ে গেলেন। কিছু বছর পরে ধ্যান করে উনি মোক্ষ লাভে পৌঁছালেন। এখানে দাঁড়িয়ে সত্যি গায়ে কাটা দিয়ে দিয়েছে। বিদেশের মতন একটা জায়গায় এতগুলো মূর্তি বানিয়েছে, তাছাড়া ওনার জীবন কাহিনীকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, সত্যি তা প্রশংসনীয়। এই মূর্তিটা হলো 54 ফিট লম্বা এবং 12 ফিট উচ্চতায়। তো এই মূর্তিটা বানাতে সময় লেগেছিল 11 মাস। এই চঞ্চল ধ্যানস্থ অবয়ব যেন কোনো ঘুম পাড়ানো গ্রাম, শান্তি ধ্যানস্থ একটা কুঞ্জ। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে সামনে এগিয়ে গেলাম। ওনার 5 জন শিষ্য ছিলেন। এই 5 জন শিষ্যকে নিয়ে উনি একেবারে ধ্যানে মগ্ন। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। এই মূর্তিটি হলো বুদ্ধদেবেরই আরেকটা মূর্তি, যেখানে বুদ্ধদেবের 4টা প্রতীকী রূপকে বর্ণনা করা হয়েছে: শান্তি, সহানুভূতি, খুশি, অক্ষমা। একবার বুদ্ধদেবের কাছে এক দৈত্যরাজ আসেন কিভাবে জীবনে বড় হওয়া যায় সেই আশা নিয়ে। তখন বুদ্ধদেব ওনাকে বলেন যে জীবনে 5টা পথ ওনাকে ত্যাগ করতে হবে। যদি সেই 5টা পথ উনি ত্যাগ করতে পারেন, তাহলে সত্যি জীবনে একদিন বড় হতে পারবেন। সেই 5টা বাণী হলো যে চুরি না করা, মিথ্যে কথা না বলা, কাউকে মারধর করা, কারো অনিষ্ট না করা, চতুর্থ হলো প্রতারণা না করা, আর পঞ্চম হলো মদ্যপান না করা। সেই দৈত্যরাজ বুদ্ধদেবের বাণীতে এতটাই ইমপ্রেসড হয়ে গেলেন যে উনি সাথে সাথে সেই সমস্ত পথ ত্যাগ করে একেবারে সত্যের পথে জীবনকে উৎসর্গ করে দিলেন। পুরোটা এরিয়া জুড়ে কিন্তু মন্দিরের এরকম চারদিকেই বুদ্ধদেবের নানা রকম ছোট ছোট গল্পের সাথে জড়িত অনেকগুলো স্ট্যাচু এরকম ছিল, যেগুলো দেখে ছোটবেলার অনেক গল্প মনে পড়ে গেল। ঘুমের ঘরে দিদার মুখে শোনা বুদ্ধদেবের বাণী, বুদ্ধদেবের কথা, মায়ের
মুখে খাবার টেবিলে বসে শোনা গল্প, এছাড়া আমরা অনেক গল্পের বই পড়েছিলাম ছোটোবেলায়, সেগুলো বুদ্ধদেবের জীবন কাহিনীর উপরেই। তো এখানে এসে এই সমস্ত মূর্তি দেখে কিন্তু ছোটোবেলাটা বারবার মনে পড়ছিল। অঙ্গুলিমালের গল্পটা আবার এসে মনে পড়ে গেল যে একজন ব্যক্তি উনি ওনার জীবনে একটা মোটিভ ছিল যে 1000টা আঙ্গুল দিয়ে উনি একটা মালা তৈরি করবেন, সেই মালাটা উনি গলায় পরবেন। তাই জন্য উনি হত্যা শুরু করলেন মানুষজনকে। এভাবে হত্যা করতে করতে লাস্ট বেঁচে ছিল ওনার মা। তো মাকে তো আর হত্যা করতে পারলেন না, তো তখন সাথে সাথে ফিরে গেলেন বুদ্ধদেবের কাছে বুদ্ধদেবকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে বুদ্ধদেবের মতাদর্শ ও বাণীতে উনি এতটাই ইমপ্রেস হয়ে গেলেন, বুদ্ধদেবকে তো আর হত্যা করতে পারলেন না, পুনরায় ফিরে গেলেন ধর্মের পথে। এই গল্পটা তো খুব ফেমাস, আপনারা নিশ্চয়ই জানেন যে বুদ্ধদেবের ভাইরা ষড়যন্ত্র করেছিলেন যে বুদ্ধদেবকে হত্যা করবেন। তাই জন্য একটা হাতি শরণাপন্ন হয়ে হাতিটাকে পাঠান বুদ্ধদেবকে হত্যা করার জন্য। কিন্তু হাতিটি যখন বুদ্ধদেবের কাছে যান তখন উনি মনে করিয়ে দেন ওনার পূর্বজন্মের কথা, আর পূর্বজন্মে হাতিটি ছিল বুদ্ধদেবের বন্ধু। হাতিটির যখন পূর্বজন্মের কথা মনে পড়লো তখন আর সে বুদ্ধদেবের হত্যা করতে পারল না। এবারে মন্দিরটার ভিতরটা একবার দর্শন করে আসি। এত ভালো লাগলো, লাল কার্পেটে মোড়া চারদিকটা, আর বুদ্ধদেবের সোনার আভা যেন চারদিকে ঠিকরে পড়ছে। ধূপের গন্ধে চারিদিকে একেবারে মোমো করছে। আমরা একেবারে যেন মেসপারাইজ হয়ে গেলাম কিছু সময়ের জন্য। বুদ্ধদেবের জীবনের নানা পর্যায়কে এখানে নানা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সত্যি অনেক কিছু এখানে এসে জানতে পারলাম। আর এই রুমটা এতটা শান্ত, এতটা শান্তি ছিল কি বলবো। আমরা প্রত্যেকে বসেছিলাম, কিন্তু জানেন তো এখানে কোনো রকমের কোনো রেস্ট্রিকশন নেই। আপনি যত ইচ্ছা এখানে বসুন, যত ইচ্ছা এখানে সময় স্পেন্ড করুন, ফটো তুলুন, কোনো রকমের কোনো রেস্ট্রিকশন নেই। চত্বরটা এতটাই বড় ছিল যে আমরা একেবারে হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবাই এখানে এসে বসলাম। পাহাড়ে জঙ্গলে অবাধ বিচরণ করা সর্বত্যাগী এক সন্ন্যাসী, যিনি সাক্ষ্যমণি, সিদ্ধার্থ কিংবা গৌতম বুদ্ধ, ওনার জীবনের নানা কাহিনী চিত্রিত করা হয়েছে মন্দিরের ওয়াল জুড়ে। কিছুক্ষণ এখানে বসে বেরিয়ে পড়লাম বাইরে, পেছন দিকটা একটু ঘুরে দেখে আসার জন্য। পেছন দিকটাও কি সুন্দর করে সাজানো দেখুন। এখানে একটা এরকম পন্ড মতন করা হয়েছে যেখানে কত রকমের মাছ খেলা করছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছে এখানে এসে আমাদের দলের খুদের সদস্যরা। এখানে বাগান মতন করা ছিল, অনেক ফুল টুল ফুটেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। সামনে একটু এগিয়ে যেতেই দেখলাম একটা বাড়ির মিনিয়েচার করে রাখা। কি উদ্দেশ্যে সেটা এতটা আমরা ডিটেলসে জানতে পারলাম না। তবে এই বাড়িটা দেখে আমার শোলে মুভির ঠাকুরের বাড়িটা একেবারে মনে পড়ে গেল। সন্ধে হয়ে আসছে, তো এখন 8টা বাজে। যেহেতু সূর্যাস্ত অনেক দেরিতে হয় তার জন্য দেখে বোঝাই যাচ্ছে না। জায়গাটা একেবারে একটা গ্রাম্য পরিবেশ, একেবারে একটা ছোট গ্রাম মনে পড়ে গেল। যাই হোক, চলুন এবারে বেরোতে হবে। গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। কেমন? আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।